আব্বা আম্মাকে অনুরোধের সুরে বললেন, বাড়ি চলো। মা বাবা দুজনেই শয্যাশয়ী। আম্মা মুখের উপরে জবাব দিলেন, কখনোই না, আর কখনোই যাব না। আব্বা রেগে গিয়ে বললেন, এখানে থেকে কি করবা? মেহেরিনের রেজাল্ট তো ভালো হলো না। জানতাম তুমি পড়াতে বসাওনি, কিন্তু একটু প্রাইভেট তো পড়াতে পারতা। প্রাইভেট পড়াবো মানে? আপনি টাকা দিয়েছিলেন, খোঁজ নিয়েছিলেন বউ পোলাপানের? আম্মা চেঁচিয়ে জবাব দিল, রাত 12টা অবধি বাড়ি বাড়ি ঘুরে প্রাইভেট পড়িয়েছি। কত কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়েছি, 2 বছরে 2টো ফোন কিনে দিয়েছি। তুমি একবারের জন্যও কথা বলো নাই, মেহেরিনকে প্রাইভেটও পড়াও নাই, আর এখন বলছো আমি টাকা দিয়েছি কিনা? আম্মা একদম স্তব্ধ হয়ে গেলেন। আব্বা 2টো ফোন কিনে দিয়েছেন, খরচের টাকাও দিয়েছেন, কিন্তু আমরা কিছুই জানতাম না। আম্মা তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, কার কাছে দিয়েছিলেন টাকা? আপনি টাকা আর মোবাইল দিলে কি আমাদের এত কষ্ট করা লাগতো? তোমার মেজো ভাইয়ের কাছে দিয়েছি টাকা, প্রতি মাসের খরচের টাকা। আমি গোপনে রাত করে মানুষের বাসায় গিয়ে ব্যাস পড়ে টাকা ইনকাম করেছি। কত কষ্ট করে টাকা পাঠিয়েছি তোমাদেরকে। 2টা ফোন দিয়েছি মেজো ভাইয়ের কাছে। মেজো মামা বাড়িতে ছিলেন না, স্থানীয় বাজারে ছিলেন তিনি। মেজো মামির মুখখানা যেন আব্বার কথা শুনে একদম চুপসে গেল। আমার মামাতো বোনটা ইন্টারমিডিয়েট পড়তো। কথাগুলো শুনে তড়িঘড়ি করে নিচের রুমে চলে গেল। মনে হলো মামি আর মামাতো বোন সবই জানতো। এদিকে আমরা একদম বোকা মনে হলো। কত কষ্ট করেছি নানা বাড়িতে, এদিকে আমরা জানতামই না যে আব্বা টাকা পাঠাতো। 2 বছর আমরা কত কষ্ট করেছি, ঈদেও আমাদেরকে একটা জামা কিনে দেয়নি কেউ। আব্বা টাকা পাঠিয়েছে আম্মা জানলে কত ভালো ভালো খাবার ব্যবস্থাই না করতেন আমাদের জন্য। কিন্তু গত 2 বছর 2টা নতুন ফোন এসেছিল মেজো মামিদের ঘরে। ফোন দুটোর একটা আমার মামাতো বোন চালায়, আর একটা আমার মামি চালায়। মেজো মামা ভেবেছিল আব্বা আম্মা হয়তো কোনোদিনও মিলবে না, নিশ্চিতভাবে আম্মাকে ডিভোর্স দিয়ে দিবেন। মেজো মামা তাই হয়তো এমনটা করেছিল। আম্মার 1 মিনিটও দেরি করেননি। মেজো মামি আর মামাতো বোনের কাছ থেকে মুঠো ফোন দুটো যেন এক মুহূর্তের জন্য ছিনিয়ে নিয়েছেন। বাবাকে অপেক্ষা করতে বলে মিনিট 10-এর মধ্যে আমাদেরকে রেডি করে নিয়েছেন। তারপর আমরা সবাই রওনা হলাম আব্বার সাথে। আসার সময় আম্মা শুধু নানির সাথেই আলাপ করেন, আম্মার একটা লোকের সাথেও কথা বলেননি। আমরা চলে আসার সময় রাস্তায় মেজো মামার সাথে দেখা হয়। মেজো মামা বাজার শেষ করে বাড়ি ফিরছিলেন। আম্মা মেজো মামার সামনে গিয়ে একটু কঠিন হয়ে বললেন, আমার পাওনা খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিও ভাই। শ্বশুর বাড়ির মানুষ পর, তারা বেইমানি করলেও মানা যায়, আর তুমি আপন ভাই হয়ে বেইমানি করলে আমার যাবতীয় সম্পদ হিসাব মতো দিয়ে দিও। আল্লাহ যেন তোমার সাথে আমাকে আর কোনোদিনও দেখা না করায়। সেদিন আমরা চলে আসি দাদা বাড়িতে। দাদা দাদি সত্যি শয্যাশয়ী ছিলেন। দাদি অসুস্থ হয়ে পড়েছেন মাসখানিক আগে। দাদার সেবা সংসার সামলাতে গিয়েই দাদি অসুস্থ হয়ে পড়েছেন। আব্বা বললেন, একটা কাজের লোক ঠিক করে নিও, খুব ভোরে এসে কাজ করে দিয়ে যাবে। আম্মা এখন ওষুধ খেয়ে ঘুমায়। আম্মা এখন খুব সকালে আর সজাগ হতে পারে না। আম্মা ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজ করে দিয়ে যাবে। আম্মা রাগ দেখিয়ে বললেন, আমি কোনো কাজই করতে পারবো না। আব্বা একটু মৃদু হেসে বললেন, আমি যেদিন বাসায় থাকবো আমার বাবা মায়ের সেবা আমি নিজেই করব। দাদি কিন্তু আব্বাকে ছেড়ে দেননি। বাজার করে নিয়ে আসলে দাদি জিজ্ঞেস করতো, কতটুকু বাজার করেছিস? বাবা 2 হালি ডিম আনলে বলতো 1 হালি ডিম এনেছি। মাছ 2 কেজি কিনলে বলতো 1 কেজি মাছ কিনেছি। কারণ দাদি বিছানায় শুয়ে শুয়ে খবরদারি করতে চাইতো, সব জিনিসের হিসাব চাইতো। একটু বেশি খেয়ে ফেলছে কিনা সেই চিন্তায় দাদি বিছানায় শুয়ে শুয়ে ছটফট করতো। ফুপুরা দাদিকে দেখতে আসলেই দাদিকে অনেক কুবুদ্ধি কুপরামর্শ দিত। দাদি শুয়ে শুয়েই আমাকে গালিগালাজ করতেন, কিন্তু তবুও আম্মার বাপের বাড়িতে যাননি। তুলনামূলকভাবে দাদির খবরদারও কমে গিয়েছিল। হাঁটাচলা করতে পারতো না বলে ঝামেলাও করতে পারতো না। ফুপুরাও তেমন ঝামেলা করতো না, ভয়ও ছিল। যদি আম্মাকে দেখাশোনা না করে মা, তাহলে তো তাদেরকেই টানতে হবে, এই ভয়টাই ছিল তাদের মাঝে। তারপরেও দাদি শুয়ে শুয়েও আমাকে জ্বালিয়েছে। কিন্তু এইভাবে শুয়ে থাকতে থাকতে দাদিও বুঝেছে শুয়ে থাকাটা কতটা যন্ত্রণার। অনেক খারাপ লাগলেও আম্মার কখনো নানি বাড়িতে যাননি। নানির মৃত্যুর সময় গিয়েছিলেন। যৌবনে মাকে কষ্ট দিয়েছিলেন দাদি, অনেক কষ্ট পেয়েছিলেন মা। বাবার বাড়ি থেকেও বেইমানের শিকার হন, সেখানেও সহজ হতে পারেননি আম্মা কখনো। বাবার বাড়ির নামও শুনতে পারতেন না মা। প্রথমবার শ্বশুর বাড়ির প্রতি ক্ষিপ্ত হয়েছিলেন আম্মা, পরের বার বাবার বাড়ির প্রতি ক্ষিপ্ত। আমাদেরকে সব সময় বলতেন, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আম্মা এক জীবনে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি 2 দিক থেকেই কষ্ট পেয়েছিলেন। আম্মা দাদা বাড়িতে ফিরে আসার পর 2-1 দিনের মধ্যে দাদা দাদি দুজনেই মারা যান। দাদি বিছানায় পড়ে থেকে অনেক সাজা ভোগ করেছিলেন। দাদা দাদির মৃত্যুর পর ফুবুদের সমস্ত সম্পত্তির ভাগ খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিয়েছিলেন বাবা, যেন আম্মার উপর খবরদারি করতে না পারে। আম্মা বাবার বাড়ির প্রতি খুব বেশি কষ্ট পেয়েছিলেন। আম্মার কষ্টের দিনে আম্মার সাথে প্রতারণা করেছিলেন তারই আপন ভাই। আম্মা বাড়িতে আসার 1.5 বছর পরে আমার মামাতো বোনের বিয়ে হয়। 4 বছর পর মামাতো বোনের
দুজনের শ্বশুরবাড়িতে বনিবনা হচ্ছিল না, তাই দুটো বাচ্চা নিয়ে বাপের ঘরেই ফিরে আসে। আমার মা সব সময় বলতেন, তোর মামা আমার সাথে প্রতারণা করার জন্য এই 2 বছরে তাকে আমি অনেক অভিশাপ দিছি। এই অভিশাপ তোর মামার গায়ে লাগে নাই, তার মেয়ের গায়ে লাগছে। সেই কারণে আমার ভাইয়ের মেয়েটাও দুটো সন্তান সহ বাপের বাড়িতে ফিরে আসছে। ঠিক সেই দিনের মতো আমার মতো কইরাই ফিরে আসছে। আম্মা কখনোই বাবার বাড়ির মানুষদের কথা সহ্য করতে পারতেন না। যদিও বা ফুপুদের সাথে পরবর্তীতে মিলে গিয়েছিলেন, কিন্তু আম্মা বাবার বাড়িতে কখনোই যেতেন না।